অ্যান্টিমোর্টেম হোমিসাইডারি নেচার এটা বলার পরেও দ্বিতীয় ময়নাতদন্তে রাজ্যের নারাজি থাকা, আদালত কি নির্দেশ দিলে সেটা প্রথমে জানতে চাইব, পরবর্তী দুটো চাঞ্চল্যকর অভিযোগ আপনাকে জানতে চাইব। না, আদালত নির্দেশ দিয়েছে যে আগামীকাল আবার এক্সিবিশন করে পোস্টমর্টম করতে হবে, এবং পোস্টমর্টম করতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে। কারণ আমরা বলেছি যে এই যে তড়িঘড়ি করে এই যে পোস্টমর্টম করেছে তাতে পদ্ধতি মানা হয়নি, কাস্টাডিতে মার খেয়েছে, তার ফলে মারা গেছে, এই ঘটনাটা এখনও পর্যন্ত আনডিসপিউটেড। সেইখানে দাঁড়িয়ে হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন্স আছে যে 3 জন ডাক্তার নিয়ে করতে হবে, সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স থাকতে হবে, এগুলো একটাও ফলো করা হয়নি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফলো তো খুব স্বাভাবিক কারণেই ম্যাজিস্ট্রেট আমাদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুনরায় যাতে পোস্টমর্টম করা হয়, কারণ এভিডেন্সগুলোকে সংরক্ষণ করা তদন্তের জন্য যেটা খুব জরুরি, সেটা প্রয়োজন। ভিসেরা পাঠানো হয়েছে সিএফএসের হায়দ্রাবাদে, এটার গুরুত্বটা কি, কেন চাইছেন আপনারা? কারণ রাজ্য সরকারের যারা স্টেট অফিসারের কাছে একটা পাঠিয়েছে, ওরা আমাদের এই যে পোস্টমর্টম হচ্ছে সেই পোস্টমর্টম যেটা করেছে ওরা তার প্রেক্ষিতে স্টেট অফিসারে পাঠিয়েছে, তো সেখানে পুনরায় আর একটা পোস্টমর্টম করে পাঠানোর কোনো মানে হয় না। আর তাদের উপরে তাদের কতটা নির্ভরযোগ্য সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে, সেই জন্যই আমরা সেন্ট্রাল এফএসএল কাছে পাঠাতে বলেছি। একটা অন্যতম চাঞ্চল্যকর অভিযোগ করলেন, আমাদের কাছে ভিডিও রেকর্ডিং রয়েছে, এবং ধোলাহাট থানার যাদের বিরুদ্ধে অভিযোগ আপনার অফিসার ইনচার্জ তিনি নাকি প্রপোজাল দিয়েছেন আপোষের বিষয়টা মিটিয়ে নেওয়ার, তার ভিডিও রেকর্ডিং রয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, রাজ্য সরকার প্রতিদিন মামলায় এসে যা বলেন পরবর্তীকালে তার বেশিরভাগটাই মিথ্যে প্রমাণ হয়। ফলে এর আগের দিন জজ সাহেব জানতে চেয়েছিলেন যে আপনারা কী করে জানলেন, পোস্টমর্টম কেন করলেন, তো ওনারা বললেন যে আমরা যেহেতু একটা অভিযোগ করেছি 9 তারিখে, তার ভিত্তিতে ওরা জানতে পেরেছে। কিন্তু ঘটনা হচ্ছে 8 তারিখে অফিসার ইনচার্জ ঢোলা পুলিশ স্টেশন তিনি এসেছিলেন এই নার্সিংহোমে, 8 তারিখে যে স্বস্তিক নার্সিংহোম যেখানে আমরা ভর্তি করেছি, এবং সেখানে এসে রীতিমতো অফার করেছেন যে কীভাবে বিষয়টাকে সেটেল করা যায়, এবং আমার মক্কেলের কথা অনুযায়ী সেখানে অর্থের অফারও দেওয়া হয়েছে যে টাকা দিয়ে মিটিয়ে নেওয়া হোক। ফলে বুঝতেই পাচ্ছেন যে তারা নিজেদের অপরাধ বুঝতে পেরেছেন, এবং যাতে তার বিচার না হয় সেই অপরাধকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা করেছেন। এই অবস্থায় রাজ্য পুলিশের যে কোনো মেশিনারির মধ্যে তদন্ত সম্ভব আর নিরপেক্ষ? তদন্তের বিষয়ে আমরা এখনও আদালতের কাছে কোনো সাবমিশন যাইনি, কারণ একদম সবে শুরু হয়েছে বলতে পারেন, এখন এভিডেন্স সংগ্রহের সময়। এই প্রাইমারি কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা আদালতে তদন্তের ব্যাপারে কী আলোচনা করা উচিত, কী নির্দেশ হওয়া উচিত, সে বিষয়ে আমাদের সাবমিশন রাখবো। কালকে আপনাদের সামনে আমি অনেক কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছি। হ্যাঁ, এবারে আমরা তো ইংলিশ জানি না, আমাদের জজ যা করেছে আজকে, যা বয়ান দিয়েছে, আমাদের অ্যাডভোকেট যা আমাদেরকে বললো যে কালকের আরেকবার ময়নাতদন্ত হবে, হ্যাঁ, এতে আমরা অনেক খুশি। আমাদের চির বিশ্বাস জজ সাহেব আমাদের ন্যায্য বিচারটা পাইয়ে দেবে, এতে আমি অনেক খুশি। ওসিকে ইনভেস্টিগেশনের বাইরে রাখা হয়েছে, যে ওসির বিরুদ্ধে অভিযোগ ছিল। আচ্ছা, এটা দেখে আপনার কী মনে হয়? আরও খুশি আমি, আরও খুশি, কেননা আমার সামনে ওসি রুমের ভিতরে ওসি মানে কে, থানার বড়বাবু, হ্যাঁ, বড়বাবু রুমেতে আমার ভাইপোকে লাঠি দিয়ে পায়ে মারছে অরিজিৎ স্যার, ওই আপনার ওই রাজীব বাবু, হ্যাঁ, বড়বাবুর সামনে বসে আছে, আমি বড়বাবুর সামনে বসে আছি, আমি কিছু বলতে পারছি না, আমি খালি কাঁদছি বসে বসে। তো তার কাছে আমি আজকের কি বিচার পাবো? আপনার বাড়ি চুরি হয়েছে, পুলিশকে আপনি কি ইনফর্ম করেছিলেন? না 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 না, পুলিশ বিনা দাওয়াতে চলে গেছে। হ্যাঁ, আমি তো জানি না যে বাচ্চা দুটো ছোট বাচ্চা তো নিয়েছিল যারা, তারা আমার বাড়িতে বসে রাজিও হয়ে গেছে, হ্যাঁ বলে দিয়েছে আমি দিয়ে দেবো সব। এর মধ্যে কখন পুলিশ এসছে আমি তো জানি না, আমি পুলিশকে কোনো খবরও দিই নাই। তো আপনি কমপ্লেন করেননি যখন আপনার ভাইপোকে পুলিশ প্রশাসন থানাতে নিয়ে গিয়ে এভাবে মারছে, আপনি প্রোটেস্ট করেননি, কোনো রকম আপত্তি করেননি? দেখুন, আমার ভিতরে ঢুকিয়ে বসিয়ে রেখেছে, বললো তুই কোনো কথা বলবি না, এক কোণে বসে থাক বলে আমার ফোনটা কেড়ে নিয়েছে, নিয়ে সুইচ অফ করে ওদের কাছে রেখে দিয়েছে, যার কারণে আমি কিছু করতে পারিনি। আমি খালি একটা জিনিস করতে পেরেছি, আমি খালি কেঁদেছি ভিতরে বসে বসে। আরে 1,75,000 টাকাটা কিসের জন্য নিয়েছে থানা? ওটা যখন অতিরিক্ত মারধর করছে, দিনভর মারধর করছে, তখন আমি দিইনি ওটা, আমার আরেকটা দাদা ছিল, হ্যাঁ, সে ওই রাজদীপ স্যার ওই
ওই রাজদীপ স্যার ওর গিয়ে পা ধরে সাইডে বললো, স্যার আমার ভাইপোকে আর মারেন না, আপনি কি পয়সা চান বলুন। উনি বললো আমাকে 2 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, আমার দাদা অনেক বলে করে হাতে পায়ে ধরে 1,75,000 টাকা দিয়েছে। আমি তখন তো ভিতরে ছিলাম, আমি তো জানি না। তারপরে বাইরে আসার পরে আমার দাদা বললো। আচ্ছা, থানার বড়বাবু এসেছিল যখন চিকিৎসা হচ্ছিল 50,000 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ। এই টাকাটা কি আপনারা পেয়েছেন? না 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 না, ট্রিটমেন্টে খরচা হয়েছে? না না না, ওটা তো আমাদের হাতে দেয়নি। ওটা যে আমাদের গ্রামের যে টিএমসি পার্টির যে ছোট দুটো মানে ওই হ্যাঁ ওদের হাতে দিয়েছে আর বলেছে যে তোমরা এই পয়সাটা রেখে দাও আর এই বাচ্চাটাকে যা খরচা করাও, আরও টাকা লাগলে বলবে, আমি পাইয়ে দেবো। তারপরে বড়বাবু তো চলে গেল, তার কিছুক্ষণ পরে আমার ভাইবোন মারা যায়। আর যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিল সেই জিনিসপত্রগুলো সেসব তো কিছু দেয়নি, এখনও কিছু দেয়নি। প্লাস ওই রাজদীপ সরকার আমার ভাইপোর বাড়ি থেকে এসে বাইকটা নিয়ে এনেছে, ভাইপোর ফোন নিয়ে নিয়েছে, আমার একটা ভাইজির আরেকটা ফোন নিয়ে এনেছে। সেগুলো সব থানাতে আছে। মানে প্রথম দিন বললো যে আমাদের কাছে আছে, সব আমরা দিয়ে দেবো। কই এখনও তো দেয়নি। এখন দেখা যাক আমাদের। পুলিশ কি চুরি তদন্ত করতেছিল না বাইক ফাইক যেগুলো চুরি করতে এসেছিল, কি মনে হচ্ছে? না, ওটা কি করে বলবো আমি, ওটা তো বাড়িতে এসে নিয়ে চলে গেছে সবাই। যদি দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। মথুরাপুর ঢোলার যে 22 বছরের যুবককে তুলে নিয়ে পুলিশ নির্মমভাবে প্রহর করে পরবর্তীকালে হসপিটালে মারা যায়। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে তার শুনানি ছিল অমৃতা সিনহার বেঞ্চে। আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট চাঞ্চল্যকর রায় দিয়েছেন, বলেছেন দ্বিতীয়বার পোস্টমর্টম হবে এবং যে পুলিশগুলো ইনভলভ রয়েছে ধোলা থানার বড়বাবু এবং বিশেষ করে রাজদীপ সরকার, যিনি সবথেকে প্রহর করেছে, বেশি যাকে মারধর করেছে, সেই রাজদীপ সরকারকে ইতিমধ্যেই সমস্ত কার্যকলাপ থেকে অব্যাহতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, রায় দিয়েছে এবং তদন্ত করবেন। কিন্তু অন্য অফিসারেরা কোনো রকমভাবে সেই ঢোলা থানার বড়বাবুর এবং ঢোলা থানার কোনো অফিসার সেই জায়গায় ইনভলভ থাকতে পারবেন না এবং দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে আগামীকাল এবং 22 তারিখে, এই মাসের 22 তারিখে দ্বিতীয়বার শুনানি রয়েছে। আমরা সমস্ত বিষয়ে কথা বলবো। যে আবু সিদ্দিক হালদার, তার বাবা এবং তার কাকা রয়েছে সঙ্গে, তার সঙ্গে সমস্ত রকম কথা বলে নেওয়ার চেষ্টা করব। অ্যান্টিমোর্টেম হোমিসাইডাল নেচার এটা বলার পরেও দ্বিতীয় ময়নাতদন্তের রাজ্যের নারাজি থাকা, আদালত কি নির্দেশ দিলে সেটা প্রথমে জানতে চাইব। পরবর্তী দুটো চাঞ্চল্যকর অভিযোগ আপনাকে জানতে চাইব। না, আদালত নির্দেশ দিয়েছে যে আগামীকাল আবার এক্সিবিশন করে পোস্টমর্টম করতে হবে এবং পোস্টমর্টম করতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে। কারণ আমরা বলেছি যে এই যে তড়িঘড়ি